প্রিয় দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাজ্জাদুর রহমান। Stella featuring next level. Walton side by side fridge. দর্শক, জ্বালানি সংকট যেন কাটছেই না। এটা সারা পৃথিবীর জন্য হলেও বাংলাদেশের জন্য ঠিক তেমনটাই ঘটছে, বা কোনো কোনো ক্ষেত্রে হয়তো বেশি ঘটছে। আমাদের এখানে মূল্য বৃদ্ধি করা হয়েছে সম্প্রতি, এবং সরবরাহ বাড়ানো হয়েছে বলে সরকারের তরফ থেকে কিন্তু আমরা এ ধরনের স্টেটমেন্ট দেখেছি। বাট স্টিল কিন্তু আমরা দেখছি যে আসলে তেলের পাম্পগুলোতে দীর্ঘ লাইন আছে এবং দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে ইউজারদের। সো দর্শক, এটা আমরা কমন জানি, কিন্তু আসলে আমরা যেটা নিয়ে আজকে আলোচনা করব, টিবিএস একটি রিপোর্ট করেছে আসলে ব্যবসা বাণিজ্য এবং ইন্ডাস্ট্রির আসলে কি অবস্থা। বিকজ অনেক মেশিনসই আসলে এই ডিজেল বা ফার্নেস অয়েল দিয়ে চলে বা গ্যাস দিয়ে চলে, তো যেখানে গ্যাসেরও একটা ক্রাইসিস আছে, সো অনেকে ডিজেলের উপরে তাদের ডিপেন্ড করতে হয়। তো দর্শক, আসলে আমরা জানার চেষ্টা করছিলাম যে আসলে ব্যবসা বাণিজ্য তারা কিভাবে করছে বা ইন্ডাস্ট্রি কিভাবে চলছে। তো সেটা নিয়েই আজকে রিপোর্টটি আমি সাজ্জাদুর রহমান করেছি, এবং দর্শক আপনাদের সঙ্গে আজকে আলোচনায় আমি আছি, এটা নিয়ে আলোচনা করব এবং আপনাদের সাথে শেয়ার করব। সো দর্শক, আমরা যেটা আসলে দেখতে পেলাম যে এই সংকটটি, জ্বালানি সংকটটি এমন পর্যায়ে থেমেছে যে অনেক কোম্পানি যারা বড় বড় কংগ্লোমারেট, আমরা জানি যে 30-40টা 50টা ফ্যাক্টরি তাদের আছে, তারা হচ্ছে যে বড় কমোডিটি প্লেয়ার, তেল, ডাল, চাল, আটা, নুন, এই ধরনের এসেনশিয়াল ফুড কমোডিটির মার্কেটে যারা বড় প্লেয়ার। সো দর্শক, এদের কিন্তু অনেকের নিজেদের ট্রাক আছে, নিজস্ব ট্রাক আছে, কারো 4-5 হাজার ট্রাক পর্যন্ত আছে, যারা কিন্তু সারা বাংলাদেশে তাদের ডিলারদের লেভেল পর্যন্ত তারা কিন্তু এই গুডসগুলো বা পণ্যগুলো পৌঁছে দিয়ে থাকে। তো আমরা সেখানে দেখছি আসলে অনেকেরই এই নিজেদের যাদের ট্রাক ফ্লিট আছে, তারা কিন্তু 40-50%, প্রায় অর্ধেক ট্রাকই তাদের কিন্তু বসে থাকতে হচ্ছে। কারণটা হচ্ছে যে আসলে তারা ডিজেল পাচ্ছে না, বা অনেক সময় দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে তাদের ডিজেল নেওয়ার চেষ্টা করতে হয়। তো যে কারণে তাদের আসলে একটা ট্রাক চললে আর একটা ট্রাককে তাদের বসে থাকতে হচ্ছে। সো দর্শক, এটা কি আসলেই আমাদের জ্বালানি সংকট, নাকি পুরো অর্থনীতির উপরে এটার বড় বিশাল ধাক্কা লাগতে যাচ্ছে? তো এগুলো নেই দর্শক, আমাদের রিপোর্টটি আমরা দেখলাম যে যদিও এই সংকটের শুরুটি কিন্তু আসলে দেশের ভিতরে না, আমরা জানি যে মধ্যপ্রাচ্যের সংঘাত, ইরানে ইসরায়েল এবং আমেরিকার যে আক্রমণ, তো সেটা আসলে একটি বড় প্রভাব ফেলেছে দামের ক্ষেত্রে। এবং আসলে স্ট্রেইট অফ হরমুজ, আমরা এতদিনে সবাই জানি যে হরমুজ প্রণালী দিয়ে পৃথিবীর 5 ভাগের 1 ভাগ তেল এবং গ্যাস, সেগুলো কিন্তু আসলে এই প্রণালী দিয়েই যাতায়াত করে থাকে। তো সেটা কিন্তু আসলে বন্ধ হয়ে যাওয়ার ফলে বিশ্ববাজারে তেলের দাম কিন্তু $100 উপরে পৌঁছেছে, $110 উপরে গিয়েছিল, এবং যেটা লিকুইফাইড ন্যাচারাল গ্যাস এলএনজি, সেটার দামও অনেক গুণ বেড়েছে। সো দর্শক, এই তো আমরা যেহেতু বাংলাদেশ যেহেতু সম্পূর্ণ আসলে আমদানি নির্ভর, তা এই ধাক্কাটা আসলে সরাসরি আমাদের অর্থনীতির উপরে পড়েছে। তো সরকার শুরুতেই দাম না বাড়িয়ে থাকার চেষ্টা করেছিল এবং অনেক দিন ছিল, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু জ্বালানির দাম বাড়িয়েছে, এবং আমরা সেটা দেখেছি যে ডিজেলের ক্ষেত্রে সেটা কিন্তু 15%, 100 টাকা থেকে 115 টাকা হয়েছে, যেহেতু ডিজেলটা আসলে বেশি ইউজ হয় আমাদের কৃষি থেকে শুরু করে বাস, ট্রাক, পাবলিক ট্রান্সপোর্টগুলো। তো সেখানে কিন্তু আসলে একটা এই দাম বাড়ার ফলে তো এটার যে একটা এফেক্ট, সেটার প্রভাব কিন্তু আসলে বিভিন্ন ক্ষেত্রে পড়েছে। সো আমরা যদি এখানে ব্যবসা বাণিজ্য এবং যেহেতু আমরা শিল্প কলকারখানার বিষয়টা নিয়ে এই রিপোর্টে ফোকাসটা করেছি, তো সেটা আমরা দেখলাম যে এই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সবথেকে বড় প্রভাবটা পড়েছে লজিস্টিক্সে। সো ব্যবসায়ীরা তারা বলছেন যে 15-20% বেশি ভাড়া দিয়েও তারা কিন্তু আসলে সময় মতো ট্রাক পাচ্ছেন না। যেটা হচ্ছে তেলের দাম তো বেড়েছে, তো এমনিতেই ভাড়া একটা বেড়েছে, তার থেকেও কেউ কেউ বলছে যে তারা 15% তারা বেশি দিতে চায়, ইনসেন্টিভ দিতে চায়, তো যাতে তাদের মালটা, পণ্যটা ঠিক মতো ঠিক জায়গাতে সেটা ঠিক সময়ে পৌঁছায়। তো তারপরেও কিন্তু তারা সেটা বলছে যে এটা পাচ্ছে না, এবং নিজেদের যে হাজার হাজার ট্রাক আছে, তো তারাও কিন্তু সেখানে, এই যে আমি যেটা বলছিলাম শুরুর দিকে দর্শক, যে অর্ধেকের মতো কিন্তু সেগুলো বসে থাকে বিকজ অফ তেলের বা যথেষ্ট তেল না পাওয়ার কারণে। তো এর ফলে আসলে কি হচ্ছে,
এই যে কোম্পানিগুলো যেটা বলছিলাম যে ডিলারদের কাছে এবং অনেক ক্ষেত্রে রিটেইলারদের কাছে, এবং এইসব কোম্পানি কিন্তু আসলে এই যে নিজেদের যে ট্রাক, বড় ট্রাক, ছোট ট্রাক, এগুলোর মাধ্যমে কিন্তু আসলে যে পৌঁছে দিচ্ছে ডিলারের মাধ্যমে, ডিলার কিন্তু সেখান থেকে আসলে যারা খুচরা বিক্রেতা তাদের লেভেলে পৌঁছে দিচ্ছে, যেটা দোকানের পর্যন্ত পৌঁছে দিচ্ছে। তো সেটা কিন্তু আসলে এই যে সাপ্লাই চেইনটা সেটা অনেকটা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে বিকজ অফ তেলের কারণে। তো এর ফলে দর্শক শুধুমাত্র এই লজিস্টিক্স না, আমরা আরেকটা বিষয় যেটা দেখেছি যে প্রোডাকশনে, উৎপাদনেও কিন্তু আসলে সেটার প্রভাবটা পড়েছে। কিভাবে উৎপাদনে পড়েছে? তো আমরা যেটা দেখছি যে এই সমস্ত কলকারখানা, ফ্যাক্টরিতে অনেক মেশিনই আছে যেটা আসলে এই ডিজেল বা ফার্নেস অয়েল এগুলো দিয়ে চলে, কোনোটা গ্যাসে। তো যখন আসলে গ্যাসেরও ক্রাইসিস থাকে, আমরা জানি যে গত কয়েক বছর ধরে কিন্তু গ্যাসের সরবরাহটাও আসলে যথেষ্ট না। তো সেখানে কিন্তু অনেক ব্যবসায়ী আসলে ডিজেল ব্যবহার করে তাদের জেনারেটর রান করে। তো সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে আসলে তাদের ওই মেশিনে কিন্তু আসলে ঠিকভাবে ডিজেল না পাওয়ার কারণে কিন্তু তাদের আসলে চলতে সমস্যা হচ্ছে, বা মাঝে মাঝে তাদের কিন্তু উৎপাদন বন্ধ রাখতে হচ্ছে, এরকম কথাও কোনো ব্যবসায়ী আমাদের বলেছেন। তো এটা প্রোডাকশানে হচ্ছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে ব্যবসায়ীদের উৎপাদন যে খরচ বা যে মানুষের যে চাহিদা, বাজারের যে চাহিদা, সেখানেও আসলে একটা বড় কিন্তু প্রভাব পড়েছে। অনেকে বলছেন যে তাদের যে প্রোডাকশন কস্ট বা ডুইং বিজনেস কস্ট, সেটা কিন্তু আসলে 20% মতো তাদের এ পর্যন্ত বেড়েছে। তো সেটার কারণ আসলে ফ্রেইট কস্ট তো আছেই, যে পণ্য পরিবহন সেটা সমুদ্রে হোক এবং দেশের মধ্যে রাস্তাঘাটে হোক, সেখানে সব ক্ষেত্রেই সেটা বেড়েছে। এবং তেলের দাম তো যেটা বলছিলাম যে সেটাও বেড়েছে। এবং আমরা জানি যে এর র মেটেরিয়ালস, আমাদের কিন্তু এই ইন্ডাস্ট্রি যে র মেটেরিয়ালসগুলো ব্যবহার করে, এগুলো বেশিরভাগই আসলে আমদানি নির্ভর। সো সেখানেও দাম বেড়েছে। তো সব কিছু মিলেই আসলে এই যে ব্যবসা বাণিজ্যের যে করার যে খরচটা, সেটা কিন্তু আসলে বেড়ে গিয়েছে। এবং অন দ্য আদার হ্যান্ড যেটা দর্শক, যে যখন আসলে তো ব্যবসায়ীরা তো এটা কি করছে, এই যে বেশি দাম হলে তো সেটা আসলে তাদের প্রোডাকশন যেহেতু কম হচ্ছে, তো তাদের কিন্তু মার্কেটে সরবরাহ কম হচ্ছে, তাদের বিক্রি কম হচ্ছে। এবং এগুলোর কারণে কিন্তু আসলে তাদের যে ক্যাশ ফ্লো এভরিডে, যে একটা কোম্পানি বলছে যে তাদের এক সময় প্রতিদিন হচ্ছে যে 20 কোটি টাকার মতো, বড় একটা কংগ্লোমারেট, তাদের সিমেন্ট, পেপার মিল, এগুলো থেকে প্রতিদিন 20 কোটি টাকার মতো কালেকশন হতো। তো সেটা কিন্তু এখন আসলে 8-10 কোটি টাকায় নেমে আসছে। এবং তারা কিন্তু আসলে এই পণ্যটাও ঠিকভাবে পৌঁছাতে পারছে না, এবং বিক্রিও আসলে আগের মতো হচ্ছে না। তো আলটিমেটলি কিন্তু তাদের এই যে ক্যাশ ফ্লো কমে যাওয়া, তো এগুলো কিন্তু আসলে তারা ঠিকমতো ব্যাংক লোনেও কিন্তু এগুলোর একটা প্রভাব পড়তে পারে। তো তাদের আসলে ওভারঅল যে লাভ, প্রফিট মার্জিন, তো সেটাও কিন্তু আসলে সংকুচিত হচ্ছে। তো দর্শক, আমি যেটা বলছিলাম যে আসলে এটা শুধুমাত্র আসলে আপনার প্রোডাকশন বা প্রফিট মার্জিন বিষয় না, এগুলো চাহিদার ক্ষেত্রে, কনজিউমারদের কিন্তু চাহিদার ক্ষেত্রে দর্শক, এই যে পরিস্থিতি, সময়, তো এখানে কিন্তু কনজিউমাররা আসলে তারা অনেক সময় আসলে লাক্সারি পণ্য বা যেটা আসলে খুব এসেনশিয়াল না, মানুষ আসলে এখন তার খাওয়া দাওয়া, বেঁচে থাকার জন্য যে লড়াইটা, তো সেটা কিন্তু দেখছে। তো এখানে কিন্তু আসলে একটা শ্যাম্পু কেনা বা একটা আসলে ক্রিম কেনা বা একটা দামি সাবান কেনা, এগুলো আসলে কিন্তু লোকজনের কনজামশন কমছে মার্কেটে, এরকম কিন্তু আমরা সেই চিত্র দেখতে পেরেছি। সো দর্শক, এখানে আরেকটা বিষয় যেটা বলে রাখি, যে এখানে কিন্তু কোম্পানির যে সাপ্লাই চেইন এবং তাদের যে এফিসিয়েন্সি, তো সেখানে কিন্তু একটা আসলে বড় প্রভাব ফেলছে। তো সেটা কিন্তু আসলে আগে একটা ট্রাক আসলে যদি দিনে একটা ট্রিপ দিত, তো এখন আসলে 2 দিনে একটা ট্রিপ দিচ্ছে। তো ওই ট্রাকগুলো কিন্তু বসে থাকছে, এবং কোম্পানির কিন্তু আসলে ট্রাক বাবদ যে মেইনটেন্যান্স কস্ট, ড্রাইভারদের বেতন, সেগুলো কিন্তু খরচ করতে হচ্ছে। তো সেই খরচটা কিন্তু থামছে না। তো এখানে কিন্তু আসলে কোম্পানির কিন্তু একটা বড় একটা তাদের আর্থিক ক্ষতি বা আর্থিক যে ব্যবস্থাপনার উপরে, সেটার কিন্তু একটা তাদের প্রভাব পড়ছে, বিকজ তাদের খরচ বাড়ছে, বাট সেই অনুযায়ী কিন্তু আউটপুট বাড়ছে না, বা অনেক ক্ষেত্রে সেটা কমছে। এবং এখানে আরেকটা বিষয় কিন্তু আমাদের এক্সপোর্ট নিয়ে, যখন আসলে এক্সপোর্ট আমাদের ইকোনমির অনেক একটা স্ট্রেংথ, তো পার্টিকুলারলি গার্মেন্ট, মেইনলি 85% এখান থেকে আমাদের এক্সপোর্ট আর্নিং আসে। তো সেখানে কিন্তু আসলে গার্মেন্টসও ঠিক আসলে একই জিনিস হচ্ছে, তাদের প্রচুর ইম্পোর্ট করতে হয়, এবং লোকাল
মার্কেট থেকে তারা যে সুতা বা ফ্যাব্রিক্স তারা বাই করে থাকে, তো আমরা সেখানেও দেখছি যে আসলে ওই যে সুতাটা যে একটা স্পিনিং মিল একটা গার্মেন্ট এক্সপোর্ট কোম্পানিতে সাপ্লাই করবে, সরবরাহ করবে, তো সেখানে কিন্তু আসলে এগেইন ওই ডিজেলের কারণে সময় মতো ট্রাকটা পাচ্ছে না এবং আসলে মালটা সময় মতো ওই এক্সপোর্ট কোম্পানি ফ্যাক্টরিতে যাচ্ছে না। তো আলটিমেটলি কিন্তু আসলে এটার প্রোডাকশানে ডিলে হবে, এটা শিপমেন্টে ডিলে হবে এবং এগুলো কিন্তু আসলে খুব যদি আরও বেশি ডিলে হয় আপনার এটা শিপমেন্ট কিন্তু মিস হতে পারে। তো সেটা কিন্তু আসলে বড় একটা আর্থিক ক্ষতির মুখে এক্সপোর্টাররা পড়তে পারে। তো এটা দর্শক আরও ফাইন্যান্সিয়াল স্ট্রেস আমি বলেছি আগেই যে আসলে ক্যাশ ফ্লোতে একটা বড় ইম্প্যাক্ট ফেলেছে কোম্পানির ক্ষেত্রে। সো দর্শক এমন পরিস্থিতিতে আসলে সব মিলেই এখন বাংলাদেশের যেটা ব্যবসায়ীরা বলছে যে আসলে এখন লাভ করাটাই আসলে মুখ্য উদ্দেশ্য না, এখন আসলে তাদের বেঁচে থাকা, কোনোভাবে আসলে বেঁচে থাকতে পারলেই তারা এখন আসলে খুশি, এরকমের বিষয়গুলো তারা বলছে। তো দর্শক এখন এখানে একটা বড় প্রশ্ন উঠে আসে, আসলে এই সংকটটা কি সাময়িক নাকি আমাদের অর্থনীতির জন্য এটা একটা গভীর দুর্বলতার সৃষ্টি করতে পারে বা সামনে আরও বেশি ক্রিটিক্যাল হতে পারে। তো বাংলাদেশের লজিস্টিক্স অত্যন্ত জ্বালানি নির্ভর, বিকল্প জ্বালানি বা আমাদের শক্তিশালী রিজার্ভও নেই। আমরা যেটা এই যুদ্ধের ফলে, মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে কিন্তু দেখেছি যে আমাদের আসলে যে রিজার্ভের সক্ষমতা সেটাও কিন্তু অনেকটা বেশি না। তো ফলে একটা গ্লোবাল শকই কিন্তু পুরো সিস্টেমকে আমাদের নাড়িয়ে দিতে পারে এবং যেটা আসলে আমরা দেখছি রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরেও যেটা হয়েছিল এবং সেটা কিন্তু এই সময়ে আমরা দেখলাম যে গত 2 মাসের মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে কিন্তু আমাদের যে এই যে জ্বালানি নিরাপত্তা সেটা কিন্তু আসলে এটার যে একটা ভিত্তি খুবই নড়বড়, তো সেটা কিন্তু আসলে খুবই এক্সপোজড হয়ে যায় এবং এটা শুধুমাত্র আসলে আমাদের এই জ্বালানি শুধু ইলেকট্রিসিটি প্রোডাকশনে ব্যবহৃত হচ্ছে তা না, বাংলাদেশে কিন্তু আসলে প্রতিটা ইন্ডাস্ট্রি ছোট বড় সবাই কিন্তু আসলে এর উপরে নির্ভরশীল। সো জ্বালানি নিরাপত্তা এটা আসলে আমাদের যত দ্রুত এটা আসলে করা যাবে আমাদের আসলে অর্থনীতির জন্য কিন্তু সেটা ভালো হবে। আদারওয়াইজ যেটা ব্যবসায়ীরা বলছেন যে এই পরিস্থিতি বেশি দিন যদি চলতে থাকে, আরও দীর্ঘায়িত হয়, একটা সময় আসলে ফ্যাক্টরিগুলোর, যেহেতু আমি বলছি যে অনেক প্রোডাকশন কমে গিয়েছে, তারা কিন্তু ফ্যাক্টরির আরও কমে গেলে তারা কিন্তু আসলে তখন জব কাট শুরু হবে। কারো ফ্যাক্টরিতে 5,000 এমপ্লয়ি থাকলে সেখান থেকে হয়তো 1,000-2,000 কাট করবে, বিকজ তার আসলে উৎপাদন কম হচ্ছে, কাজ কম হচ্ছে। তো সেটা কিন্তু আসলে আমাদের একটা সময় দেখা যাবে যে মানুষের পারচেজিং পাওয়ার কমে যাবে, আপনার এনবিআর এর ট্যাক্স কালেকশন কমে যাবে। সো এরকম আসলে মাল্টিপল ইম্প্যাক্ট অর্থনীতিতে পড়তে পারে, যেটার কিন্তু কনসিকুয়েন্স আসলে ভয়াবহ হতে পারে। সো দর্শক আসলে এই পরিস্থিতি আমাদের হাতে না, বাংলাদেশের হাতে না, এটা মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে এবং আমেরিকার নেতৃত্বে চলছে। সুসংবাদ হচ্ছে দর্শক আসলে আলোচনা হচ্ছে আজকেও পাকিস্তানে আমেরিকা এবং ইরানের মধ্যে একটা আলোচনা চলবে এবং আমরা আশা করি আসলে মানুষের জন্য, শুধু বাংলাদেশের না সারা পৃথিবীর মানুষের জন্য আসলে কোনো সুসংবাদ নিয়ে আসবে। দর্শক আজকে এই পর্যন্তই। আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।